এখন এই ফ্লাইটটি লেট করছে। প্রথম ফ্লাইটটাতেই আমি আসতে পেরেছি, সেকেন্ড ফ্লাইটটা আমার মিস হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে, যুদ্ধ করতে হবে লিটারেলি। অনেক বচসা হলো, কিন্তু আলটিমেটলি আমি কিছুই করতে পারলাম না। এইটা হচ্ছে বেসিক্যালি মরক্কোর ই ভিসা করার সাইট। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, শুরু করতে চলেছি একটা নতুন ট্রাভেল ব্লগ। তো আমি এখন আছি হেলসিঙ্কি এয়ারপোর্টে, আর যাচ্ছি আমি আবার নর্থ আফ্রিকা, নর্থ আফ্রিকা। তো নর্থ আফ্রিকার একটা খুব ইন্টারেস্টিং কান্ট্রিতে যাচ্ছি, সেটা হলো মরক্কো। তো মরক্কো যাওয়ার আগে এখন কোনো ডিরেক্ট ফ্লাইট নেই হেলসিঙ্কি থেকে, তো আমাকে প্রথমে যেতে হবে স্পেন। তো স্পেন থেকে আমার নেক্সট ফ্লাইট আছে। তো আজকে আমি এখন যাচ্ছি এখান থেকে মালাগা। তো মালাগা থেকে কালকে আমার ফ্লাইট মরক্কোর মারাকাশের জন্য। তো আজকে আমি মালাগাদি থেকে যাব, বিকজ অনেকটা লে ওভার ছিল। তো রাত্রিরে ঘুমটা খুব ইম্পর্টেন্ট। আমি ওরকম না ঘুমিয়ে ট্রাভেল করতে পারি না, আর এয়ারপোর্টে থাকতেও পারি না। তো আজকে তাই আমরা ওখানের কাছের একটা হোটেলে থেকে যাব। হলিডে ইন বুক করেছি আমরা, একটা কাছাকাছি এয়ারপোর্টের কাছে ছিল। তো ওখানে আজকে থাকবো, আর কালকে আমরা যাব মারাকেশ। এখন আমি এয়ারপোর্টেই আছি, মানে হেলসিঙ্কি এয়ারপোর্টেই আছি, বিকজ আমার এখান থেকে প্রথম ফ্লাইটটা হলো আয়ারল্যান্ডা থেকে আমাকে মালাগা যেতে হবে। তো বেশিক্ষণ ওয়েটিং নেই, জাস্ট আয়ারল্যান্ডে পৌঁছাবো, আর তার 8 ঘন্টা পরেই মালাগার ফ্লাইটটা ছিল, কিন্তু এখন এই ফ্লাইটটি লেট করছে। তো এতটাই লেট করছে আমি জানি না, আবার টেনশন হচ্ছে যে পরের ফ্লাইটটা কী করে ধরবো। তো অলরেডি 8 ঘন্টা লেট করছে, তো একদম টাইম থাকবে না। তো দেখা যাক কী হয়। বোধহয় খুব বরফ পড়েছে কালকে, তাই জন্য, কালকে নয় মানে 3 দিন ধরেই খুব বরফ পড়ছে। তো হয়তো সেই জন্য একটু ফ্লাইট ডিলেড হচ্ছে। তো আশা করি পরের ফ্লাইটটাও যেন একটু ডিলেড হয়, তাহলে মানে ফ্লাইটটা ধরতে পারবো, না হলে খুব চাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন ফ্লাইটে বসে আছি স্টকহোম যাওয়ার জন্য, যে ফ্লাইটটা ছাড়ার কথা ছিল 7:45-এ, এখন 8:45 ছাড়েনি। আমার নেক্সট ফ্লাইট স্টকহোম থেকে ছাড়ার কথা 8:30-তে, মানে হেলসিঙ্কি টাইম তখন 9:30 হবে। তো কারণ টাইম ডিফারেন্স আছে, বাট সেটা 1 ঘন্টা। তো ওই ফ্লাইটটা বলেই দিয়েছে যে আমি ওটা ধরতে পারবো না। তো এবার ওরা ওখানে সাজেস্ট করছিল, এরা নরওয়েজিয়ান আমায় সাজেস্ট করছিল যে তুমি হেলসিঙ্কি এয়ারপোর্টে আজকে থেকে যাও, দেন কালকে সকালে ফ্লাইট আছে ডিরেক্ট মালাগা, তুমি ওই ফ্লাইটটা ধরতে পারো। বাট সেই ফ্লাইটটা পৌঁছাবে মালাগা হলো 1টার পরে, আর আমার এদিকে মালাগা থেকে ফ্লাইট আছে আবার 11:40-এ। তো সেটা আবার নরওয়েজিয়ান নয়। তো ইন দ্যাট কেস অনেক বচসা হলো, কিন্তু আলটিমেটলি আমি কিছুই করতে পারলাম না। আমি ভেবেছিলাম আমি ম্যানেজ করে নেবো, বাট আলটিমেটলি আমি কিছু জোগাড় করতে পারলাম না। ওরা বলছে যে তোমার পরের ফ্লাইটটা যেহেতু নরওয়েজিয়ান দিয়ে নয়, তো তোমার তার জন্য কম্পেনসেশনটা আমরা কিছু দেবো না। মানে পরের ফ্লাইটটা মানে মালাগা থেকে যে ফ্লাইটটা আমার মারাকেশের জন্য, তো সেটা যেহেতু আমার নরওয়েজিয়ান নয়, তো তাই জন্য ওরা কিছু করতে পারবে না বলছে। তো এখন আমি যে ডিলটা করলাম সেটা হলো আমি যাতে আয়ারল্যান্ডা এয়ারপোর্টে থাকা খাওয়ার কুপনস পাই, সেটা আপাতত দেবে বলেছে। এখন কি ওখানে লড়ালড়ি করতে হবে, তো তোমাদেরও দেখাবো কতটা ফাইট আমায় করতে হয়, কী হয়, দেখা যাক কী হয়। এখন চলছে স্নো পরিষ্কার করার কাজ। দেখছো কিরমভাবে পরিষ্কার করে, আমিও জানতাম না, এরকম আমি দেখিনি। প্রচণ্ড বেশি স্নো পড়ছিল আসলে লাস্ট 3 দিন ধরে। তো খুব অবস্থা খারাপ ছিল ফ্লাইটটার উইংসে। তো এখন এইভাবে তাই স্নো পরিষ্কার করার কাজ চলছে, কখন যে ছাড়বে ভগবানই জানে। আমি নেমে পড়েছি, এবার আমাকে যেতে হবে, যুদ্ধ করতে হবে লিটারেলি। দেখি কি ওয়েট করছে আমার জন্য। হোটেলের ব্যবস্থা করতে হবে, ফুড কুপনের ব্যবস্থা করতে হবে, বাকি ফ্লাইটের ব্যবস্থা আমাকে নিজেই করতে হবে মনে হচ্ছে। তো ওটা আমি নিজেই দেখবো। আপাতত আমি খুঁজি, নরওয়েজিয়ানের আগে অফিস খুঁজতে হবে। চলো দেখা যাক। আমি যাচ্ছেন আমাকে হেল্প করতে, যে কেউ আছে কিনা দেখতে। লোক প্রচণ্ড হেল্পফুল, মানে স্ক্যান্ডিনেভিয়াতে ভাষাটা একটা প্রবলেম, কিন্তু লোক খুব হেল্পফুল। তো বন্ধুরা, আমি একটা হোটেল পেয়ে গেছি, এয়ারলাইন্স থেকেই দিয়েছে। একটা মেসেজ এসছে যেখানে একটা লিঙ্ক দিয়েছে, সেখানে লিঙ্কে ক্লিক করলাম। তো দেখলাম আমার নামে একটা বুকিং হয়ে রয়েছে, সেটা হলো কমফর্ট হোটেল। উল্টো দিকে একটা বিশাল বড় হোটেল দেখছি। তো ভালো কোনো হোটেলই দিয়েছে মনে হচ্ছে, কিন্তু খাবারের ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হচ্ছে। হয়তো একটু দাঁড়ালে আমার হতো, বা আমাকে খোঁজখবর করলে, কিন্তু আপাতত আমি খুব ক্লান্ত, তো করেই নিই নিজে। তো এখান থেকে আমি বার্গার আর কোক নিলাম, মানে একটা বার্গার মিল নিলাম। তো একদিকে কিন্তু
এর পজিটিভ সাইড বলি, আপাতত অনেক নেগেটিভ তো বটেই, কিন্তু পজিটিভ সাইড আমি দেখলাম যেটা সেটা হলো নরওয়েজিয়ান থেকে কিন্তু বেশ সুন্দর প্রসেসটা, মানে একটা মেল করে দিল, যে মেলের মধ্যে আমি লিঙ্ক পেয়ে গেলাম, তো তার দেখলাম অটোমেটিক্যালি আমার নামে একটা বুকিং আইডি চলে এলো। এবার ঢোকার সময় বোঝা যাবে যে কতটা স্মুথলি হচ্ছে, কিন্তু উল্টো দিকেই একটা হোটেল, বেশ বড় হোটেল, তো দেখে তো বেশ ভালোই লাগলো। তো এই ব্যাপারটা ভালো ছিল। বাকি এখানে আমি দেখেছি স্ক্যান্ডিনেভিয়াতে এমনিতেই কি হয়, যেহেতু লোক কম, তো লোকে মানে বেশি অটোমেটেড জিনিসই বেশি থাকে আর কি। তো যাতে তুমি কি করবে, যখন হোটেলেও যাবে না, তোমাকে একটা পিন দিয়ে দেবে, পিন দিয়ে তুমি এন্টার নিজেই করে নিতে পারবে। তো এই সেলফ চেক ইন এইসব ব্যাপারগুলো খুব ভালো। তো আই থিঙ্ক এটা এই রিজিয়নেরই জন্য হয়েছে, তো এই রিজিয়নেই এই জিনিসটা খুব ভালো। তো বাকি আমার এরকম সিমিলার কেস হয়েছিল রাশিয়াতে, তো সেখানে আমি একদিন ইমিগ্রেন্ট হিসেবে থেকে গেছিলাম, তো সেটা একটা বড় গল্প, আজকে সময় হলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো বাট ইন্টারেস্টিং গল্প শেয়ার করলে আমি আশা করি তোমাদের ভালো লাগবে। তো আপাতত বার্গার নিয়ে হোটেলে যাই। হোটেলটা দিয়েছে বলছে কমফোর্ট হোটেল, এটাই দেখছি জাস্ট এয়ারপোর্টের বাইরেই। এটা দেখো স্কাই সিটি, এটা স্টকহোম আর্ল্যান্ডা এয়ারপোর্ট। আমি জাস্ট এখান দিয়ে বেরোলাম আর তারপরেই হোটেলটা। এখানে আবার একটা নরওয়েজিয়ান অফিসও দেখছি। ওদের বিরক্ত করে লাভ নেই, এখন হোটেল যাই। হোটেলে ঢোকার পরে আমার একটা সেলফ চেক ইন অপশানও আছে, ঢোকো, পে করো, চলে যাও। হোটেলটা কিন্তু বেশ ভালো দেখতে না? তো এই আমি ঘরে ঢুকলাম আর এই হচ্ছে রুম, বেশ ভালোই কিন্তু রুমটা দেখো। এই বেশ বড় একটা খাট দিয়েছে যাতে আমি কিছুক্ষণই শুতে পারবো। এখানে আবার জানলা দেখার জন্য ভালো একটা বসার জায়গা দিয়েছে, আর ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আপাতত খেয়ে দে, আর একটা বড় টিভি আছে। বাহ, রুমটা ভালো, কিন্তু এখানে থাকার মতো সময় নেই। কৌস্তুভের অ্যামস্টারডাম থেকে মালাগা ফ্লাই করার কথা, আর আমার ফ্লাই করার কথা হেলসিঙ্কি থেকে মালাগা, যাতে দুটোই নরওয়েজিয়ান ছিল, তো মাঝে একটা হল ছিল। তো যেহেতু দুটোই নরওয়েজিয়ান তো ওটা একসাথেই টিকিট এসছে ওরকমভাবে, কিন্তু আমার প্রথম ফ্লাইটটা দিয়ে আমি আসতে পেরেছি, সেকেন্ড ফ্লাইটটা আমার মিস হয়ে গেছে। তো এবার কৌস্তুভের দিকে মালাগা পৌঁছে গেছে। আমাদের ওখানে হোটেল বুকিং ছিল, তোমাদের বলেছিলাম ভিডিও শুরুতে। তো আপাতত ও ওদিকে একা হোটেলে আছে আর আমি এদিকে একা হোটেলে আছি। তো আমার কালকে সকাল 6টা সামথিংয়ে আমি ফ্লাইটটা বুক করলাম, যে ফ্লাইটটা করে আমি মালাগা যাব। প্রে করো যাতে সব ঠিকঠাক থাকে, আমি মালাগা ঠিক টাইমে পৌঁছতে পারি। তারপরে আমার কাছে 1 ঘন্টা 20 মিনিট থাকবে পরের ফ্লাইটটার জন্য। বাট মালাগাতে আমাদের ইমিগ্রেশন হবে, তো যেহেতু মরক্কো ডিফারেন্ট কন্টিনেন্ট, বিকজ মরক্কো ইজ ইন আফ্রিকা আর আমরা এখন আছি ইউরোপে, তো আমাদের সেনজেনে তো হবে না, তো আমাদের আলাদা ভিসা করতে হচ্ছে। আপাতত আমি ডিনার করে খুব ক্লান্ত, চলো বাই বাই। এইটা হচ্ছে বেসিক্যালি মরক্কোর ই ভিসা করার সাইট। তো এই সাইটে আমরা যদি দেখি যে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের যদি তাদের একটা ভ্যালিড ইউএস বা ইউকে বা সেনজেন ভিসা থাকে, বা আরও এক্সট্রা আরও কিছু ভিসা আছে, তারা যদি সেই সব ভিসাগুলো থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ানদের কোনো ভিসা করার দরকার হবে না, তারা ই ভিসা থ্রু দিয়েই মরক্কোতে যেতে পারবে। তো এই মরক্কোর ই ভিসার জন্য মেনলি যেটা নর্মাল প্রসেস, তার জন্য লাগে হচ্ছে এই যেটা দেখা যাচ্ছে 770 এমএডি, তো অ্যারাউন্ড 6500 টাকার মতন, ইন্ডিয়ান টাকার মতন। আর একটা এক্সপ্রেসও আছে যেটা একদিনের মধ্যে চলে আসে, সেটার দাম কিন্তু আর একটু বেশি। ইমেল আইডি দিয়ে ফিল আপ করলে এখানে বেসিক্যালি প্রথম রেজিস্ট্রেশন করার পর কিছু বেসিক ডিটেলস দিতে হয়। সেই বেসিক ডিটেলসগুলো দেওয়ার পরে ওরা কিছু বেসিক জিনিসের কনফার্মেশন চায়, যার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে যে মরক্কোয় ঢোকার এবং বেরোনোর ফ্লাইট ডিটেলস, ওটা কিন্তু ম্যান্ডেটারি, ওটা লাগবে। এছাড়া আর একটা জিনিসও ম্যান্ডেটারি, সেটা হচ্ছে যতদিন মরক্কোতে আছে তার প্রত্যেকটা হোটেলসের ডিটেলস, এগুলো তোমাকে বুক করার সময় অ্যাজ এ পিডিএফ হিসেবে কিন্তু জমা দিতে হবে। আরও একটা জিনিস জমা দিতে হবে, সেটা হচ্ছে তোমার ব্যাংক স্টেটমেন্ট, মানে তুমি ফিনান্সিয়ালি ক্রেডিবল এই ভিসাটা পাওয়ার জন্য। এর পরবর্তী ফেজে আরও কিছু পার্সোনাল ডিটেলস বা পাসপোর্ট ডিটেলস দেওয়ার পরে যে প্রথমে যে সেনজেন ভিসা বা আমাদের ক্ষেত্রে রেসিডেন্ট পারমিট, সেই সব ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। ওই ডিটেলসগুলো কিন্তু লাগবে যখন আমরা ঢুকবো মরক্কোতে, সেই সময় ফার্নিশ করতে হবে।
এবং এই সব ডিটেলস দিয়ে সাবমিট করলে এবং তারপরে ওই অ্যামাউন্টটা পে করলে মোটামুটি 3 দিনের মধ্যে ইমেলে ই ভিসাটা চলে আসে। ই ভিসাটা বেসিক্যালি এরকম দেখতে হয়। তো এই ভিসাটার প্রিন্ট আউটের সাথে যা যা নেসেসারি ডকুমেন্ট, এই সব কিছু ডকুমেন্টই আমাদের নিয়ে যেতে হয়েছিল এই ইমিগ্রেশন করার সময়। আর এটাই হচ্ছে মোরলেস মরক্কোর ই ভিসা প্রসেস ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলবো না, এখনো নাইটই আছে, বিকজ এখন বাজে হলো 3:40। তো আমি এখন যাচ্ছি আবার এয়ারপোর্টে। আমার ফ্লাইট হলো 6টার সময়, এক্স্যাক্টলি 6টার সময় বোর্ডিং স্টার্ট হবে 5:30। এয়ারপোর্ট জাস্ট উল্টো দিকেই, কিন্তু ঘুম আসছে না, তো কি করবো আমি ভাবলাম তার থেকে এয়ারপোর্ট গিয়ে বসে থাকি, অ্যাটলিস্ট টেনশন ফ্রি থাকা যাবে। ইউজুয়ালি আমি এয়ারপোর্ট অনেক লেটেই যাই, বাট আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি, মানে হোটেলে বসে থাকি বা কী হবে, টেনশনের মধ্যে ঘুম আসছে না। আর এখন বাইরের টেম্পারেচার হলো -10। -10 ইজ ফিলস লাইক টেম্পারেচার, এমনি টেম্পারেচার হলো -8। আর আমি সেরকম মোটা জ্যাকেট আনিনি, বিকজ কারণ স্পেন হলো মানে গরম জায়গা। এখন যদিও উইন্টারই চলছে, বাট উইন্টারেও স্পেনে কীরকম থাকে ওই 14-15 এরকমই থাকবে। তো তাই জন্য আমি কম্পারেটিভলি হালকা একটা জ্যাকেট এনেছি, যাতে আমাকে কম বইতে হয়। ঠিক আছে, আমি এখন তাড়াতাড়ি করে এয়ারপোর্টে ঢুকে যাই। আমার পরের ফ্লাইট এদিকে আবার আছে মালাগা থেকে, সেটা তোমাদের বলছিলাম না যে খুব একটা টাইম নেই। তো আমি ভাবলাম যে এখান থেকে যদি বোর্ডিং পাসটা আমি কালেক্ট করতে পারি, বিকজ ওই ফ্লাইটটার বোর্ডিং পাসটা আমি অনলাইন করতে পারছি না, কারণ ওটাতে ভিসা টিসা লাগবে, তো ওরা পার্সোনালি দেখে তবেই ছাড়বে। তো ভাবলাম এখানে যদি বুলিংয়ের অফিস থাকতো তো সেখান থেকে আমি করে নিতে পারতাম হয়তো, আমি ট্রাই করলাম, বাট এখানে বুলিংয়ের অফিসই নেই। তো একজন বললো 4 টার্মিনাল 4-এ আছে, বেকার আমি হেডে আবার টার্মিনাল 5 থেকে 4-এ গেলাম, সেখানে নেই, আবার 5-এ ফেরত যাচ্ছি। তারপর জাস্ট হোপ করো যে আমি যেন ফ্লাইটটা পেয়ে যাই টু মালাগা। তো সিকিউরিটি করে আমি এবার গেটের দিকে যাচ্ছি। স্টকহোম এয়ারপোর্টটা কিন্তু বেশ বড়, মানে হেলসিঙ্কি এয়ারপোর্টের থেকে তো বড়। গেটের কাছে চলে এসেছি, তো আমার গেট নাম্বারের সামনেই আমি এখন বসে রয়েছি, বাট এখন 4:30 বাজে আর আমার ফ্লাইট 6টায়। 1.5 ঘন্টা এখন আমাকে এখানেই বসে থাকতে হবে, আর কোনো অপশান নেই। ডিউটি ফ্রি একটু ঘুরতে পারি, বাট ঠিক আছে। এখন মেনলি কি ইচ্ছে করছে বলো তো, 1 কাপ মানে আমাদের কলকাতার ভাঁড়ের যে চা হয় না, ওটা খেতে। কিন্তু এখানে ভারী কফি টফি খেয়ে ওই ব্যাপারটা হবে না ঠিক। চলে এসেছি মরক্কোতে, মালাগা সেই নামলাম আমরা। তো ফ্লাইট টাইমেই ছিল, জাস্ট 10 মিনিটস লেট। তো এবার আমাদের ইমিগ্রেশন হবে, তারপর যেমন যেমন হতে থাকবে আমি বলতে থাকবো। ভিসার সব ডকুমেন্টের সাথে এই আর একটা জিনিসও ওরা প্লেনে দিল, এটা হচ্ছে প্যাসেঞ্জার লোকেটার ফর্ম। তো এই যে লোকেটার ফর্মটা, এই ফর্মটাও ফিল আপ করতে হবে এবং সেটাকে ওই ভিসার ডকুমেন্টের সাথেই আমাদের ইমিগ্রেশন অফিসে জমা দিতে হবে। তো আমরা ওখান থেকে একটা সিম নিয়ে নিলাম, এটা একটা ফ্রি সিম ছিল। তারপরে আমরা বললো যে ওরা তুমি বাইরে থেকে টপ আপ করে নিতে পারো, তো সেটাই আমরা চেষ্টা করব। আপাতত এখন আমরা কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে, তো কিছু লাগবেই, বিকজ মরক্কোতে একদম ক্যাশ ছাড়া চলে না, তো কার্ড ইউজ করা যাবেই না। খুব বড় হোটেল, বিশাল বড় রেস্টুরেন্ট ছাড়া কোথাও কার্ড চলে না। তো এমনি ট্যাক্সি ভ্যাক্সি সবেতে তোমাকে ক্যাশই দিতে হবে, তাই জন্য আমাদের এখন এক্সচেঞ্জ করা খুব দরকার। তো আমরা এখন একটা এক্সচেঞ্জ কাউন্টার খুঁজছি। এয়ারপোর্টে জানি এক্সচেঞ্জ রেটটা একটু বেশি থাকে, তো আমি নিজেও সেটা রেকমেন্ড করবো না, বাট কিছু তো এখন তো ট্যাক্সি করে যেতে হবে, তো তার জন্য আমাদের নিতে হবে। তো আমরা একটা সিম নিয়ে নিলাম আর কিছু এক্সচেঞ্জ করে দিলাম, 100 ইউরোস মতো এক্সচেঞ্জ করলাম। তো তাতে এখন এক্সচেঞ্জের বাইরে চলছে 11, বাট এখানে 10 করে দিচ্ছিল। তো যাই হোক, কিছু একটা নিয়ে দিলাম, কারণ এখন তো ইমিডিয়েট লাগবে। তো এবার আমাদের নেক্সট হলো, আমাদের গাড়ি একটা বুক করা আছে যেটা সেলফ ড্রিভেন। তো
ওইটাতে যাব না আগে ট্যাক্সি করে হোটেলে যাব তারপর গাড়ি নেবো, বিকজ গাড়ির টাইমটা ছিল আমাদের বিকেলে নেওয়ার, সেটাই ভাবছি, দেখা যাক কী করা যায়। তো এবার আমরা নেটটাও ভরিয়ে নিলাম। তো এখানে একটা দোকান ছিল জাস্ট এয়ারপোর্টের বাইরে মানে ইন্টারন্যাশনাল থেকে এটা ডোমেস্টিকের দিকে, সেখানেই ভেতরে একটা দোকান ছিল। আমি জানি ওখানেও বেশি নিয়েছে, বাট এখন দরকার তো বেশি কমের আর হিসাব করে লাভ নেই, তাও অনেকটাই কম, মানে হাফ হয়ে গেল। ওটা 10 ইউরোস ছিল, এটা 5 ইউরোস নিল। তো এরপরে আমরা এখন রেন্টাল কার কোম্পানিতে যাচ্ছি। তো এয়ারপোর্টটা হলো এইটা, আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এই দেখতে পাচ্ছি অনেকগুলো পার্কিং রয়েছে, তো সেগুলো রেন্টাল কার কোম্পানির পার্কিং। তো ওইদিকে দেখো হার্চ দেখা যাচ্ছে, এভিস দেখা যাচ্ছে, বাজেট দেখা যাচ্ছে, আমাদের থ্রিফটি, আমাদেরটা বাদ দিয়ে বাকি সব দেখা যাচ্ছে। তো থ্রিফটি আসলে হার্চের অফিস থেকেই আমাদের নিতে হবে, ওদের বোধহয় টাই আপ আছে। আমাদের মনেই হচ্ছিলো এরকম আগেও একটা কোথাও একটা হয়েছিল, এক্স্যাক্টলি মনে নেই। তো ওইখানেই এখন যাচ্ছি, এই যে হার্চের অফিস আছে। আমরা এখন রেন্টাল কারের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের প্ল্যান প্রচুর চেঞ্জ হতে ইউজুয়ালি থাকে না, আমরা খুব স্টিক টু দ্য প্ল্যানস হই, বাট অ্যাকচুয়ালি এমন একটা জিনিস আমি দেখলাম যেটা আমি না গিয়ে থাকতে পারছি না। তো এখন এই মরক্কোর জন্য আমাকে হোল প্ল্যানটাকেই চেঞ্জ করতে হচ্ছে। তো তাতে এমন দাঁড়াচ্ছে যে রেন্টাল কারটা আমরা প্রথমে ভেবেছিলাম এখান থেকে পুরোটাই ড্রাইভ করে ঘুরে টুরে আমরা তানজিরে গিয়ে ড্রপ করব, এখান থেকে নেব তানজিরে ড্রপ করবো, তার জন্য অ্যাডিশনাল আমাদের 70 ইউরোস লাগছিল। তো সেই টাকাটা বাদ দিয়ে বাকি রেন্টাল কারের পুরো প্রাইসটাই আমাদের পে করা ছিল। তো বাট আমরা সেটা অ্যাকচুয়ালি নেব না, আমরা কালকেই গাড়িটা ড্রপ করে দেবো এবং তারপরে আমরা ট্রেনে করে রাবাত যাব এবং তারপরে আবার ট্রেনে করে যাব। তো সেই জন্যই এখন এরকম দাঁড়িয়েছে ব্যাপারটা। ওরা আমাদেরকে অফার করছিল যে আমার একটা গাড়ি, এটা হাফ প্রাইসে পাওয়া যাচ্ছিল, বাট যেহেতু আমাদের অলরেডি পে করা, আমাদের ওই অপশানটাই নিতে হলো। তো ঠিক আছে আর কি, চুনা লাগলো একটু। পুরো প্রায় 1 ঘন্টা টাইম লাগালো একটা রেন্টাল কার দিতে, মানে সত্যি মানে ইউরোপে এটা মানে 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম, 10 মিনিটও লাগে না অনেক জায়গায়। ফিনল্যান্ডে তো আরও কম লাগে, বেশিরভাগ সেলফ চেকিং। তো প্রচুর টাইম নেওয়ার পরেও আমাদের এখনও অবধি গাড়ি পাইনি, এখনও অবধি কন্ট্রাক্ট সাইন হয়েছে। তো এবার আমরা আশা করি পাবো আর শুরু করব জার্নি। Fuel is we will return in the same level, right? Is it full now? Yeah, full. So we return full. Okay, চলো শুরু করা যাক। মরক্কো রোড ট্রিপটা আমাদের শুরু হয়ে গেল, কিন্তু সেটা আমরা ঘুরে দেখাবো পরের ব্লগে। তাই এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।